আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, স্যার কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন বলুন। স্যার আমি তো মেসেঞ্জারে কয়েকবার আপনাকে মেনশন করে আমার প্রবলেমটা আমি দেখছি, কিন্তু আপনি তো উত্তর দিবেন কোনোটা। আহ, কি মেসেজ ছিল আরেকবার বলবেন? আমি তো গত পরীক্ষায় আমি অ্যাটেন্ড করছি, কিন্তু আমি সাবমিট একবারও করতে পারিনি। আজকে আমি সাবমিট করতে পারিনি। আমার এখানে অ্যাড বাটন যেখানে আসছে লেখা, ঠিক আছে, ওখানে আমি অ্যাড করার পরে একটা প্রবলেম আসছে, যেটা আমি ছবি আপনাকে দিয়েছি। মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন? হ্যাঁ, গ্রুপে দিয়েছি। আমার এখানে এটা কোনোভাবেই সাবমিট করা যাচ্ছে না। একটু ওই মেসেজে আবার একটু মেনশন দেন তো, কোনটার কথা বলছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আরো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলুন। স্যার আপনি তো বললেন আমি ওই দিন তো এই অ্যাসাইনমেন্টটা সাবমিট দিতে পারি নাই, বলছেন মেসেঞ্জার দিতে। আপনি তো দিছি, ওটা রেজাল্ট কি এখনো দিবেন না পরে দিবেন? উম, পরে দিতে হবে, কারণ আমি একদমই ফ্রি সময় পাচ্ছি না আজকে। বিছানার সাথে পিঠও লাগাতে পারিনি, একটানা এখনো কাজ করে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে মেসেজ করেন। ওকে। হ্যাঁ, আপনি তো এখানে স্ক্রিনশট জমা দেননি। আমি যে উপরে টাস্কটা দিয়েছি যে এটা এটা করতে হবে, সেটা এখানে করে জমা দেওয়ার জন্য তো কোনো অপশন পাচ্ছি না স্যার। এখানে যে অ্যাড ফাইল, এই যে লেখাই তো সামনে হ্যাঁ, নীল কিন্তু কালার। অ্যাড হয় না এখানে, আমি বারবার ট্রাই করছি। আপনি কিছু মিস্টেক করছেন। প্রথমত গুগল, পৃথিবীতে কোটি কোটি মানুষ গুগল ফর্ম ব্যবহার করে, কারোরই অসুবিধা হয় না। প্লাস এই সেম ফর্মে আপনার সহপাঠীরা সবাই এক্সাম দিয়েছে, ঠিক আছে? কেউ হ্যাঁ, কিন্তু সহপাঠী থেকে স্যার একজনের আমি এনএটেক্স দিছিলাম, সেও হ্যাঁ, ট্রাই করছে, সেও পারে না কোনোভাবে এটা। অথচ সে কিন্তু তার কম্পিউটার আসসালামু থেকে আলাইকুম স্যার। জমা দিতে পারছে। ওনার যে প্রবলেমটা স্যার, এখানে আমরা তো অ্যাড ফাইল দেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে কি ফটো সিলেক্ট করার জন্য একটা অপশন দেয়, কিন্তু ওনার হচ্ছে এখানে হোয়াইট বোর্ড আইসা আছে, এটা আমিও দেখছিলাম। দুই তিনবার আমিও ট্রাই করছি, কিন্তু হইতেছিল না কেন, এটা আসলে বুঝলাম না। পরে বললাম যে আপনার স্ক্রিনশট মেরে গ্রুপে দেন, যদি কেউ এই ধরনের কোনো প্রবলেম সলিউশন করতে পারে। নেটওয়ার্ক কিন্তু আসলে ইস্যুর জন্য এমন হতে পারে। না জি স্যার, জি। আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম নাই, বা গত ক্লাসে তো এরকম আমি ট্রাই করছি, কিন্তু গত ক্লাসে হয় নাই। যদি আপনি একটু এনএটেক্স দিয়ে দেখে দিতেন যে প্রবলেমটা আসলে কি। না, এনিডেস্ক দিয়ে কানেকশনের মতো এনাফ টাইম আমাদের আজকে নেই। অলরেডি আরেকটা ক্লাসের জন্য অনেক লেট হয়ে গিয়েছে। কিন্তু স্যার আমরা যদি পরবর্তীতে পরীক্ষা না দিতে পারি, তাহলে তো আমার প্রত্যেকটাই সমস্যা হয়ে যাবে। আপনি মেসেঞ্জারে আমাকে আলাদা করে স্ক্রিনশটটা সেন্ড করেন, ওই আপনার পার্টের। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আমরা যারা আনফরচুনেটলি এক্সামটা দিতে পারি নাই, হ্যাঁ, বলুন। আমরা যারা আনফরচুনেটলি এক্সামটা দিতে পারি না, আর আসলে আমি ভাবতে পারিনি যে মানে এক্সামটা এরকম হবে আর কি, যে গ্রুপে বলে দেওয়া হবে। ওই জন্য মিস হয়ে গেছে। আমি আজকে ফেসবুকে তো তেমন একটা অ্যাক্টিভ না। আজকে তো সেকেন্ড টাইম। মূল এক্সাম তো আরো আগে একবার হয়েছে। আহ, আজকে হচ্ছে সেকেন্ড বার লিংক দিয়েছি যারা মিস করেছে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, তাইলে সেই লিঙ্কটা মেবি আমি পাই নাই। ওকে, একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ আপনাদের সাথে ক্লাসের বাইরে যোগাযোগের আমার একটাই মিডিয়াম আছে, মেসেঞ্জার গ্রুপ। তো যদি পসিবল হয় আর কি, যে আমরা যদি ডিসকর্ড একটা গ্রুপ খুলে ফেলি, মানে ফেসবুকে
অ্যাক্টিভ থাকা যায় না। ডিসকর্ড আমি আগে এক সময় ইউজ করতাম, কিন্তু অনেকেই অনেক বিগিনার থাকে তো ডিসকর্ড বুঝে না। মানে আমি এমনও ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি যে কিছু শিক্ষার্থী মানে অগোচরে গিয়ে দুর্নাম বলে বেড়ায় যে কি টিচার, ফেসবুকে মেসেজ দেয় না, কি একটা সাইটে নিয়ে যায় বুঝি না, মানে এই টাইপের কমেন্টস পর্যন্ত মানুষকে করতে দেখেছি। তো যাই হোক, এরপর থেকে আমি একদম প্রতিজ্ঞা করে ডিসকর্ড বাদ দিয়েছি যে আর কখনোই শিক্ষার্থীদের জন্য নো ডিসকর্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি একটু একটু বা মেসেঞ্জারে অন্য অ্যাক্টিভ থাকতে ভাইয়াদের হবে। কাছ থেকে, মানে মেসেঞ্জারে অ্যাক্টিভ এখন কি থাকতে হবে। পাবো, লিঙ্কটা পাবো এক্সাম দেওয়ার জন্য? এখন এখন তো অফ করে দিয়েছি আপনি, তো এখন অবশ্য ক্লাস চলছে। আচ্ছা আপনি মানে এক্সাম দেন, পরেই আমি নিয়ে নিলাম। না পরে হবে না, টাইম তো এখনই, পরে ও আচ্ছা দিতে আচ্ছা পারবেন আচ্ছা। না। স্যার আমি দিচ্ছি কিন্তু একটু দেরি হয়ে গেছে, আপনি যদি একটু দেখতেন তাহলে। আপনার সাবমিশনের পর প্রত্যেকেরই একটা যে সাকসেসফুল মেসেজ দেখাবে যে আপনার এক্সাম সম্পন্ন হয়েছে। ওটা যাদের এসেছে দুশ্চিন্তার আর কিছু নাই, অল ওকে। স্যার ওকে, আমি স্যার এক্সামের লিঙ্কটা আবার নিচে দিলাম, এক্সামটা দিয়ে ফেলুন। দেখা আছে কিন্তু ওই জায়গায় লেখা রয়েছে যে আপনি যদি একটু দেখেন তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এক্সামটা দিয়ে ফেলুন, লিঙ্কটা আবার ওপেন করে দিয়েছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার আপনার ভিডিওতে একটা কমান্ড দেখছিলাম, ফাইন্ড কমান্ড, মানে ফাইন্ড কমান্ডের মাধ্যমে যে ফাইল রিমুভ করতে হয়। এখন স্যার ওই যে সবার লাস্টে হাইপেন এক্সিকিউট দেওয়ার পরে যে আর এম দিয়েছেন, আর এম এর পরে স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়া একটা লেখছিলেন স্যার, ওটার বিষয়ে কিছুই বলা হয় না এই ভিডিওতে। মানে জিনিসটা মানে কেমন কি, মানে এটা দ্বারা কি বোঝায়, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, আরএম কমান্ডের মিনিংই হচ্ছে রিমুভ। ঠিক আছে, ফাইন্ড কমান্ডের পরে এক্সেক যে পার্টটা বলছে, এক্সিকিউশন, সংক্ষেপে এক্সেক জি। লিখছি, ওই পার্টটা মেনশন করছে যে পরে যা যা কমান্ড আছে এক্সিকিউট করতে হবে। ওকে, তো এক্সিকিউটের ভিতরে আমি আরএম কমান্ড বলেছি, আরএম এ হচ্ছে রিমুভ। ওখানে কার্লি ব্র্যাকেট স্টার সিম্বল দেয়া ছিল সম্ভবত। ঠিক আছে, ওখানে জি স্যার, মূলত একটা সেকেন্ড ব্র্যাকেটের মতো। হুম হুম হুম, তো ওখানে একটা সিকোয়েন্স বোঝাচ্ছে যে ওখানে আমরা সিকোয়েন্স বা শুধু স্টার্ট বলে দিলে কি হবে, ওই ফোল্ডারের ভিতর যা আছে সব ডিলিট করে দিবে। কার্লি ব্র্যাকেট দিয়ে আমি হয়তো একটা সিকোয়েন্স বলে দিচ্ছি যে যাদের নামের পরে ডট টিএক্সটি আছে ফর এক্সাম্পল, শুধু সেটা ডিলিট হবে। বা বলে দিচ্ছি যে যেই ফাইলের সাইজ 10 মেগাবাইটের বড় হবে সেইটা ডিলিট করব। ওকে, তো ওই পোর্শনটাতে মেনলি এরকম সিকোয়েন্স বলে থাকি যে তুমি যে ডিলিট করবে সব ডিলিটের দরকার নেই, এই রকম সিকোয়েন্স মিলে যায়, এরকম প্যাটার্ন মিলে যায়, সেটাকে ডিলিট করো। মানে স্যার স্পেসিফিকলি এইটাই ডিরেক্ট করতে হবে এইভাবে বোঝানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, বা সিম আরএম দিয়ে একটা ফাইল নামও বলে দিতে পারি যে হ্যালো ডট টিএক্সটি। তো এটা বলে দিলে কি করবে, ওই স্পেসিফিক শুধু ওই ফাইলটা রিমুভ করে দিবে, সে খুঁজে বের করে রিমুভ করে দিবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বল। আমি কালি লিনাক্সে যদি কোনো ডেবিয়ান প্যাকেজ ইনস্টল করতে যাই, ইনস্টল হয় না। কি বলে, মানে ইনস্টল হয় না, কোনো ইরর মেসেজ বা কিছু কি বলে সেটা জিজ্ঞেস করতে? জি জি, একটা এরর মেসেজ দেখায়, মানে কোনো স্ক্রিনশট আছে ইরর মেসেজের? স্ক্রিনশট আসলে নাই, আমি দেখাতে পারবো এখন হ্যাঁ, তাহলে স্ক্রিনশটে দেখা। একটু। আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আর কিছু কিছু সময় গেস্ট থেকে
গ্যাস ফাইল ট্রান্সফার করা যায়। বুঝিনি, আপনার কথা কেটে গেল। রিস্টার্ট দেন আবার। আচ্ছা, আপনার এটা আসতে আসতে আমি একটু আরেকটা জিনিস শেয়ার করি একটু। হ্যাঁ, আপনি আবার স্ক্রিন শেয়ার দিয়ে নেন পরে। সেটা হলো এই যে কালিনাক্সের যে লেটেস্ট যে এডিশনটা, ওর যে ইস্যু আছে, দেখলেন যে আপলোডারটা অন হয় না, বারবার ইস্যু করে। এই old.kali.org সাইটে কালিনাক্সের পুরনো এডিশনের ইমেজগুলো আছে। হুম, এখান থেকে গিয়ে যে পুরনো যে এডিশন 20-21 সালের কোনো একটা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। 22 সালেরটাও ভালো, 20-21 গুলো বেশ স্টেবল বা অনেক বাগ ফিক্স করা। 21 সালে লেটেস্ট যেটা ছিল 4A, যে এখানে AMD64 যে OVA ফাইলটা এখানে পাবেন। ওকে, ডাউনলোড করে এটা এটা সেট আপ দিতে পারেন। অলরেডি আপনারা লিনাক্সে সেট আপ জানেন আশা করি, আর এটা নিয়ে কারো কনফিউশন নেই। কারণ ওই লেটেস্ট এডিশনটা একদম আনস্টেবল বাগে ভরা। আমি নিজেও অনেকদিন ধরে টেস্ট করতেছি, কিন্তু আমি স্যাটিসফাইড না। আমি নিজেই আজকে ওই নতুন লেটেস্টটা ফেলে দিয়ে পুরোনো এডিশন সেট আপ করে নিয়েছি একটা। ওকে। তাহলে এর মানে আমি যা বুঝলাম যে আমাদের পিসিতে যেটা ইনস্টল করে রাখছি এটা আনস্টল করে দিয়ে আমরা কি নতুন করে আবার সেট আপ দিব, এরকম বিষয়টা? আনইনস্টল এখনই দরকার নেই, একটা তো আছে, এটা রান হচ্ছে থাকুক। এই পুরোনো এডিশনটা আর আরেকবার সেট আপে ট্রাই করে দেখেন। এবং ও যদি এই পুরোনো আচ্ছা। এডিশনটা ঠিকভাবে সেট আপ হয়, সাকসেসফুল হয়েছে, দেন আগেরটা ফেলে দিয়েন। ঠিক আছে? না হলে আগেরটা ফেলে দিলেন, পুরোনো এডিশনও সেট আপ দিতে পারলেন না, তখন আপনার একুল ওকুল দুই কুলই যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা ওকে, আচ্ছা। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটু এক্সটেনশন দেবো। আগে একজন স্ক্রিন শেয়ার দিয়েছিলেন কি একটা ইস্যুর জন্য যেন। এটা আসছে এখন। হ্যাঁ, একটু একটু শেয়ার দেন আপনার স্ক্রিনটা। হ্যাঁ, ডুয়েল বুটের জন্য ওল্ড ইমেজ আছে। এই old.kali.org একদম পুরোনো এডিশন, যেটা কত সাল পর্যন্ত আছে এখানে, কালি 1.0.6 যেটা, ওই রিলিজ পর্যন্ত আছে এখানে, 2014 সালের এডিশন পর্যন্ত আছে। আচ্ছা, ওল্ড আইএসওটা সেট আপ দেবো না প্রি বিল্ডের এটা সেট আপ দেবো? যদি আইএসও সেট আপ দিতে পারেন আইএসও দেন, অথবা প্রি বিল্ড। স্যার এখন এখানের মধ্যে ট্রান্সফার করবো। হ্যাঁ হ্যাঁ, আপনার কমান্ড দেন, কি এরর আসে দেখি। এপিটি ইনস্টল না তো, ডিপিকেজি। আমার লিনাক্সের প্লেলিস্ট ভিডিওটা দেখেছেন পুরোটা? ওইখানে যে এই .dev ফাইল সেটআপের কমান্ড আছে, লিখুন ডিপিকেজি, ডিপিকেজি স্পেস -i, -i। হ্যাঁ, এবার দেন। হ্যাঁ হ্যাঁ।
এই যে সেট আপ নিচ্ছে। এটা একদম সেম ভাবে ইনস্টলেশন প্রসেসটা বুঝিনি আপনি হয়েছিল কি উনি বলছেন, এপিটি ইনস্টল হচ্ছে? দিয়েছিল তো এই কারণে মনে হয় মানে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বলতে চাইছি যে Fedora কি সেম ভাবে হবে ইনস্টল হবে? আপনার কথা কেটে গেল, তবে হয়তো জানতে চাচ্ছেন ডট ডেভ ফাইলের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, ডট ডেভ ফাইলের ক্ষেত্রে সবসময় DPKG-i এটা দিয়ে করবেন। ও, অ্যান্ড্রেস আপনাদের হয় নাই। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি এখনো। ওয়েট ওয়েট ওয়েট, 242 স্যার, হ্যাঁ বল। আমি বলছিলাম আহ, আ- ওই আমাদের যে কোশ্চেনটা ছিল পরীক্ষার, হ্যাঁ হ্যাঁ তা একটু মানে অ্যান্সার গুলো একটু বলে দিলে ভালো হতো, বা প্রশ্নটা একটু সলভ করে দিলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এখনো একজন হচ্ছে এক্সাম দিচ্ছে, উনি নাকি লিংক পায়নি মেসেঞ্জার গ্রুপে। তো স্যার নেক্সট ক্লাসে দিলেও আহ, ভালো হতো হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি নর্মালি যেটা করি যে আমার আগে এক্সাম নিয়ে ইমিডিয়েট তার পরে ক্লাসেই সলিউশন নিয়ে আলোচনা করি, কিন্তু আপনাদের ব্যাচে কয়েকজন মানে একটা ফাইল আপলোড বা এই ইস্যুতে আটকে গিয়েছেন, এক্সাম দিতে পারেননি, এজন্যই ডিলেটা হচ্ছে। ওকে স্যার, স্যার। আমার একটা সমস্যা ছিল এক্সাম নিয়ে। হ্যাঁ বলুন। স্যার, আমি তো হচ্ছে ফাইল একটা রার ফাইল করে দিছিলাম, ওটা মেবি চেক করেন নাই আপনি। না, রার ফাইল দিলে তো আমার পক্ষে মানে ক্লাউডে এক্সট্রাক্ট করে দেখা সম্ভব না আসলে। তাহলে তো ওটার মার্কস তো আমি পাই নাই। হ্যাঁ। তা- তাহলে কি ওটা পাওয়া সম্ভব না? না না, ওখানে স্ক্রিনশট চেয়েছিলাম, সিঙ্গেল একটা স্ক্রিনশট দিতে পারতেন। আমি স্ক্রিনশট আর কি দুইটা হয়ে গেছিল, যার কারণে দুইটা দেওয়া ওখানে ইয়ে ছিল না, শুধু একটা যাবে, যার কারণে আমি রার করে দিলাম। কয়েকজন স্যার একাধিক এখানে স্ক্রিনশট মতো দিয়েছে, তার ডক ফাইল করে দিয়েছে, সেটাও সেটাও করতে হবে, মানে অ্যাটলিস্ট ভিজিবল হতে হবে তোমার কাছে। স্যার এখানে মতো আমি ইনস্টল করার পর রুমটা ওপেন না, বুঝিনি। মানে জুম তো ইনস্টল হয়েছে কিন্তু জুম ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না, জুমের কোনো ইস্যু থাকতে পারে, কোনো ডিপেন্ডেন্সি প্রবলেম থাকতে পারে, কিন্তু কমান্ড ঠিক আছে। ঠিক আছে, এরপরে যা ইস্যু সেটা জুমের ইস্যু বা লিনাক্সের ডিপেন্ডেন্সি ইস্যু, ওটা অন্য আচ্ছা, এটা জিনিস। ফেডোরা ক্ষেত্রে কিভাবে বুঝিনি। ফেডোরা লিনাক্সের ক্ষেত্রে কিভাবে ইনস্টল করবো? ফেডোরা লিনাক্স আপাতত আমাদের আলোচনার বিষয় না, আপাতত ওটা আমরা যাব না। ওকে, আপনি জুমের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ফেডোরা লিনাক্স বা আর্চ লিনাক্স যেখানেই সেট আপ করতে চান, ওটার আলাদা ফাইল আছে এক্সটেনশনের, সে ফাইল কমান্ড দুইটাই দেয়া থাকবে। ওকে, ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হচ্ছে আরিফ হোসেন। হ্যাঁ বলুন। স্যার রিসেন্টলি আমাদের এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল, তো যে কারণে আমি ক্লাসে ঢুকতে পারিনি। তো এইমাত্র আসলো, তো যে কারণে ঢুকতে পারছি। তো আমার প্রেজেন্টটা যদি একটু করতেন। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্সের জন্যই ওয়েট করছিলাম। স্যার আমার এক্সামটা যদি একটু দেখে দিতেন, আমি তো এখন তৈরি করাই আছে, শুধু স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি দেখে দিতেন কেন সাবমিট হচ্ছে না। কার কথা বলেন বুঝিনি। নাইম স্যার। স্যার আমার এক্সামটা সাবমিট করতে পারছি না এখন, এটা তো তৈরি করাই আছে পুরোটাই, যদি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে দিতেন কি জন্য হচ্ছে না এটা সাবমিট। যে বললাম, আপনার এইদার নেটওয়ার্কে কোনো ইস্যু হচ্ছে, অথবা যেহেতু একান্তই হচ্ছে না, আপনি মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠিয়ে রাখুন ফাইনাল রিপোর্টে। ওকে। আপনাদের পাঠিয়ে রাখছি পার্সোনাল আপনার হুম অ্যাকাউন্টে, হুম। কিন্তু ওখানে যাচ্ছে না তো। তো কথা দেখে। হ্যাঁ হ্যাঁ।
ওকে, যারা অ্যাটেন্ড আছেন একটু রেসপন্স করবেন। সিরিয়াল 4। 7 স্যার নাজিম। স্যার স্যার 20। সিরিয়াল স্যার 4, তারপর 7। 7, স্যার 21। স্যার 8। 9। 21, তারপর স্যার 8। স্যার 20। 6। স্যার 9। 18 স্যার। স্যার আরেকটা হ্যাঁ বলুন। 20 স্যার, 20 ছিল স্যার, 20। 20, ওকে। পঞ্চম ক্লাসে আপনি আমাদের এখানে ওয়াইফাই ছিল না, পরবর্তীতে আপনি আপনার ডেটা অন করে ঢুকলাম, কিন্তু বেশি সময় এই করেন আমাদের এখানে ডেটা খুবই কত তো। নাম্বার? সিরিয়াল কত? স্যার 12 পঞ্চম, নম্বর। আচ্ছা পঞ্চম ক্লাসে আরিফ হোসেন 9-এ। স্যার 3। আচ্ছা, 3, স্যার এরপর 24 নম্বর। স্যার 24। আমি ম্যাপে খুঁজে পাচ্ছি। 22 নম্বর স্যার। স্যার লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, স্যার 16 নাম্বার। জি। দাঁড়ান 1 মিনিট। 16, এরপর নিচে দিক কারা আছেন? স্যার নিচে 26। হৃদয় রহমান স্যার 34। স্যার 33। স্যার 11 মাহমুদুল ইসলাম। স্যার 12। স্যার আমি 11। হ্যাঁ হ্যাঁ দিয়েছে দিয়েছে। মাহমুদুল ইসলাম, আপনি কতদিন পর ক্লাসে আসলেন? এই রেগুলার কেন তো? সেকেন্ড ক্লাসে নেই, থার্ড, মাঝখানে একদিন এসেছেন শুধু, এই অবস্থা কেন? আচ্ছা, এখান থেকে কারা স্যার আছেন? 33। আপনারও দেখি করুন অবস্থা, মাত্র লাস্ট 3টা ক্লাসে, বাকিগুলো নেই কেন? স্যার 28 নম্বরও দিয়েন। 3টা ক্লাসের পর আমি অ্যাডমিট হইছি আর কি স্যার, ওই জন্য। আচ্ছা, প্রথম মানে ক্লাসে 3টা তো ক্লাসের সবারই প্রথম থেকে হচ্ছে। অ্যাডমিট হই নাই। আচ্ছা ঠিক আছে। 29 মাহমুদুল্লাহি আলিফ। 29। ওকে, আর কেউ? স্যার 13 স্যার। আর কেউ আছেন? আর কেউ বাকি থাকলে বলতে পারেন। 5 নম্বর, সুজয় হালদার। ওকে, ওকে, আমি অ্যাটেন্ডেন্স ক্লোজ করলাম। আমরা তো কম্পিউটার নেটওয়ার্কে আলোচনা স্টার্ট করেছিলাম না, লিনাক্সের? স্যার আমাদের আইপি অ্যাড্রেস নিয়ে কথা হচ্ছিল। ওকে কম্পিউটার ওকে নেটওয়ার্ক। ওকে ওকে। আইপি অ্যাড্রেসে ক্লাসিফিকেশনটা বলেছিলাম লাস্ট দিন, তাই না? জি স্যার। আইপি অ্যাড্রেসে কয়েক ধরনের ক্লাসিফিকেশন করে কয়েকটা পারপাসে, আমাদের ইউজেসেস পারপাসে, আর তারপরে কি পরিমাণ আইপি ডিস্ট্রিবিউট করব, কি কেমন গঠন হবে এটার উপর ভিত্তি করে
করে, আবার ক্লাসলেস অ্যাড্রেসও হয়ে থাকে। এখানে আরেকটা কনসেপ্ট অ্যাড করেছিলাম, সাবনেট। সাবনেট জিনিসটা কেমন আবার একটু বলি। সাবনেটিংটাও নেটওয়ার্কিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট, প্লাস বেশ ডিপ লেভেলে এখানে যাওয়া যায়। ম্যাথমেটিক্স এর অনেক কিছু আছে, আমি ওইখানে যাব না, বোঝানোর সুবিধার্থে। সাপোজ কি হয়, আমাদের একটা এরকম মনে করুন বিশাল বড় নেটওয়ার্ক আছে। হুম, এখানে এরকম 100টা সামথিং ডিভাইস আছে। তো আমার এগুলো একসাথে ম্যানেজ করাও কষ্ট, ইউটিলাইজ করা কষ্ট। কি করছে, আমি নেটওয়ার্কটাকে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, এবং কিভাবে ভাঙবো, মনে করুন এরকম করে পার্ট করে দিলাম। কি হচ্ছে, আমার এই একটা নেটওয়ার্কে 50টা আইপি অ্যাড্রেস থাকবে, আর এইখানে 25টা করে, 25, 25। ওকে, মনে করুন একটা অফিসের একটা ফ্লোরে অনেকগুলো এরকম 100টা ডিভাইস আছে। কি করছি, সবাইকে একটা নেটওয়ার্কের ভিতরে না রেখে আমি ভাগ করে দিচ্ছি, এবং ছোট ছোট বড় বড় বিভিন্ন 2টা 3টা পার্টে ভাগ করে দিলাম। ওকে, এই যে ভাগ করছি, কোন পার্টে কতগুলো আইপি অ্যাড্রেস হবে, এবং আইপি অ্যাড্রেস কোথা থেকে, মানে আইপি অ্যাড্রেসের রেঞ্জ যেটা, কোথা থেকে শুরু হবে, কি পর্যন্ত রেঞ্জ হবে, এগুলো সব কি হয়, আমরা এইখানে ক্যালকুলেট করে করে বসিয়ে থাকি, বা নেটওয়ার্ক অ্যাডমিন যারা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা, তারা এগুলো কনফিগার করে থাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাবনেটিং এর কথা। এটার ইন ডেপথে আমি গেলাম না। এখন আইপি অ্যাড্রেসটা যে আমরা পড়ছিলাম, আইপি অ্যাড্রেসটা একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের বাসার ঠিকানা। কল্পনা করতে পারেন যে আপনার হোম অ্যাড্রেস, আপনি কোন বাসায় থাকেন সেই ঠিকানা বের করে দিচ্ছে আইপি অ্যাড্রেস, তাই তো? তো এখন একটা ঠিকানায় গেলাম, একটা বাসায় গেলে কি হচ্ছে, আমাদের বাসায় দরজা জানালার দরকার আছে, তাই না? এখন দরজা জানালা যদি না থাকে, আমি ঢুকবো কি দিয়ে, তাই না? এখন বাসায় যদি দরজা একান্তই না থাকে, সাপোজ চারপাশে দেয়াল দেয়া, হয়তো ভেন্টিলেটর আছে, হ্যাঁ, বা জানালা আছে, সেইটা দিয়ে হয়তো ঢোকার চেষ্টা করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট কিছু থাকা তো লাগবে, তাই না? ওকে, তো আইপি অ্যাড্রেস ধরে এবার নেটওয়ার্কের কনসেপ্ট আসি। আইপি অ্যাড্রেস আমার ইন্টারনেটে একটা ঠিকানা, একটা নেটওয়ার্ক প্যাকেট আমার কাছে আসলো, আসার পরে আমার কম্পিউটারে প্রবেশ করবে কি করে? আমার কম্পিউটারে প্রবেশ করার ক্যাপাসিটি থাকতে হবে, তাই তো? আমাদের বাসার প্রবেশ করার ক্যাপাসিটি কে দেয়? দরজা। তো কম্পিউটারে এরকম প্রবেশ যে করবে প্যাকেটটা, তাকে ধরার জন্য আমাদের আরেকটা অ্যাড্রেসিং এর দরকার পড়ে, সেটা হচ্ছে পোর্ট নাম্বার। ওকে, আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দুইটা কম্বাইন্ড করে, হ্যাঁ, মিলিতভাবে কাজ করে। বিষয়টা কেমন আমি পরে বলছি, আগে একটু কিছু ইনফরমেশন দিই। পোর্ট নাম্বার, আমাদের কম্পিউটারে 65,535টা পোর্ট আছে। ওকে, এই পোর্টেরও আবার 3 ধরন পোর্ট নাম্বার, যেটা 3টা ভাগ হয়ে থাকে। প্রথম 1 থেকে 1024 হচ্ছে আমাদের কমন পোর্ট, আর 49,000 সামথিং, আমার এক্সাক্ট মনে নেই, 49,000 সামথিং থেকে শুরু করে 65,535 পর্যন্ত 3টা ভাগ করা। এই 1 থেকে 1,024 একটা ভাগ, মাঝখানে নাম্বারগুলো একটা ভাগ, আর 49,000 থেকে 65,535 এইটা আরেকটা ভাগ, মানে 3টা ক্লাসিফিকেশন। কেন লাগে এটাও আমি যাব একটু পরে। আগে শুধু আইপি অ্যাড্রেস আর পোর্ট কিভাবে কাজ করে সেটা বোঝাই, যে আমাদের এরকম একটা ডিভাইস আছে, এটা সব মুছে নেই। এই একটা ডিভাইস, এই আর একটা ডিভাইস। তো
তো এইটার আইপি অ্যাড্রেস মনে করুন 10.0.2.5, আর এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.2.8। তো এই যে 8 নম্বর আইপি অ্যাড্রেস, ও মনে করুন ওয়েব সার্ভার, হ্যাঁ এগুলো কিছু স্পেসিফিক আছে। যারা ওয়েব সার্ভার বা ওয়েব সাইট হিসেবে কাজ করে তারা নর্মালি কি হয় 80 নম্বর পোর্টে অপারেট করে। 80 বা এখন 443টা বেশি ব্যবহার হয়, 443 নাম্বার পোর্ট। অর্থাৎ আমার যদি এমন দরকার পড়ে যে আমি একটা, না আরেকটু বলি, আর আমার কম্পিউটারে কি করবে, এই পোর্টে যখন রিকোয়েস্ট পাঠাবে সে 49,560 নম্বর পোর্ট এটা ব্যবহার করবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমার কম্পিউটারের মানুষের এক্সাম্পল থেকে বলি, আমার বাসার একটা জানালা দিয়ে প্যাকেটটা বের হচ্ছে এবং টার্গেট বাসার একটা স্পেসিফিক দরজা দিয়ে এটা প্রবেশ করছে। ওকে, আইপি অ্যাড্রেস একটা তো আমার আইডেন্টিটি দিচ্ছে, কিন্তু আহ, এরকম আলাদা আলাদা দরজা জানালার কেন দরকার পড়ছে, কারণ হলো এই যে একটা ওয়েব সার্ভার, হ্যাঁ আমাদের একটা কম্পিউটার কত কত প্রসেস চলে না। এই যে আপনারা এখন জুমে আছেন, হ্যাঁ জুমে যে আহ, ভাই আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। মেবি কোনো ইস্যু আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আমার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, বলছিলাম যে এই মুহূর্তে আপনি হয়তো একটা কম্পিউটার বা মোবাইল দিয়ে জুমে কানেক্ট আছেন, তাই না, ক্লাস করছেন। আপনার এই কম্পিউটারটা এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে কি হয়, আমাদের উইন্ডোজ আপডেট নেয় না, বা একই টাইমে আপনি কম্পিউটারে দেখা যাচ্ছে যে ইউটিউব অন করতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা মাল্টিটাস্কিং করতে পারি আমাদের একটা পিসিতে রিয়েল টাইমে। এখন জুম অ্যাপস চলছে, আমি পাশাপাশি ইউটিউব চালাচ্ছি বা একটা গেমস অন করে কাজ করতে পারছি। কিভাবে, একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস, আমার আইপি অ্যাড্রেস কিন্তু পাল্টাচ্ছে না বা আমাকে বেশি আইপি অ্যাড্রেস দেওয়া যাচ্ছে না। একটা আইপি অ্যাড্রেসে কি করে এতগুলো তাহলে প্রসেস রান করা সম্ভব হচ্ছে, এতগুলো ইন্টারনেট কানেকশন দেওয়া সম্ভব হচ্ছে? তার কারণ হচ্ছে আমার মাল্টিপল এরকম পোর্ট নাম্বার আছে। মনে করুন আমি ইউটিউবে রিকোয়েস্ট পাঠাচ্ছি, না ইউটিউবে যে সার্ভার সে যখন রেসপন্স দিচ্ছে সে একটা পোর্ট দিয়ে রেসপন্স দিবে, এটা তার জন্য ফিক্সড। হ্যাঁ, কারণ তার কাজ হচ্ছে রেসপন্স করা, হ্যাঁ সবাইকে রেসপন্স করবে, এবং বা অবশ্য ওইখানেও পাল্টাতে পারে বিভিন্ন রিজনে। তার স্পেসিফিক করে ওয়েবের রেসপন্স দিবে, ওয়েবসাইট ইউটিউবের সার্ভার, সে 443 দিয়ে অলওয়েজ রেসপন্স দিয়ে যাবে, তাতে তার অসুবিধা নেই। কিন্তু আমার তো মাল্টিপল টাস্ক করতে হচ্ছে, একবার ইউটিউবের সার্ভারে যাচ্ছি, একবার গুগলে কানেক্ট করছি। তো গুগলের জন্য কি করছি, আমি আরেকটা বোর্ড দিয়ে রিকোয়েস্ট পাঠালাম। ওকে, তো এতে করে আমার মাল্টিটাস্কিংটা ইজিয়ার হচ্ছে বা পসিবল হচ্ছে। ক্লিয়ার? পোর্ট নাম্বারটা কেন লাগছে, দুইটা একসাথে কম্বাইন করে কাজ করছে। ওই আইপি অ্যাড্রেসেই যাব, কিন্তু ওই সেম কম্পিউটারে, বা মনে করুন এই যে ইউটিউবের সার্ভার সেম কম্পিউটারেই আরেকটা পোর্টে মনে করুন আহ এটা কি লিখলাম, হোয়াটএভার, এটা মনে করুন 445 লিখে দিই, 445। হ্যাঁ, এটা উইন্ডোজের সার্ভিসের একটা পোর্ট, এসএমপি সার্ভিস। মনে করুন উইন্ডোজে আমার কোনো একটা রিসোর্স অ্যাক্সেস করা দরকার, এই সেম সার্ভারই 2.8 নামের আইপি অ্যাড্রেসের। তো আমি কি করলাম, সেখানে 445 নাম্বার পোর্টে রিকোয়েস্ট পাঠালাম। তো তাহলে কি হলো, আমার কনফ্লিক্ট হচ্ছে না, যে আমি ওয়েবসাইট দেখতে চাইলে 443-এ রিকোয়েস্ট পাঠাচ্ছি,
আর উইন্ডোজ অ্যাক্সেস করতে চাইলে 445 রিকোয়েস্ট পাঠাচ্ছি। একটা নেটওয়ার্ক, একটা আইপি অ্যাড্রেস, কিন্তু মাল্টিপল সার্ভিস আমাকে দিতে পারছে পোর্টের কনসেপ্টটা থাকার কারণে। ওকে, তো আমরা যখন রিকোয়েস্ট পাঠাই আমাদের কম্পিউটার থেকে, তখন সাধারণত এই 49,000-এর পরে যে পোর্ট নাম্বারগুলো আছে সেগুলো ব্যবহার হয়ে থাকে। ওকে, আর যে সকল বিভিন্ন সার্ভিস আছে, এসএসএইচ, ইউডিপি, মানে এরকম বিভিন্ন সার্ভিস আছে, এগুলো নর্মালি এই কমন মানে প্রথম 1 থেকে 1024 নাম্বার পোর্টের ভিতরে রান হয়ে থাকে। ওকে, পোর্ট নাম্বার হলো, আমি পোর্ট নাম্বারের মাধ্যমে একটা সার্ভিসে যেতে পারলাম, ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি যদি ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করে ফেলি, আমার ল্যাপটপ, আমি এটা নিয়ে আর উম, বাসায় থাকলাম না, আমি অফিসে গিয়ে ল্যাপটপটা কানেক্ট করলাম, তখন কি হবে? বা রিয়েল টাইমে আপনি ল্যাপটপে যদি কানেক্ট থাকেন, আপনি ল্যাপটপের ওয়াইফাই বন্ধ করে আপনি মোবাইলে হটস্পট চালু করেন, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছিলেন, ইউটিউবে ভিডিও দেখছিলেন, আহ, কি হচ্ছে একটু মানে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে, একটু ড্রপ করবে কিন্তু কন্টিনিউ করবে। যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সার্ভিসে ডিসরাপশন হয় না, একটু বিলম্ব হয় কিন্তু পুরোপুরি থেমে যায় না। কেন হয় না? কারণ হলো এখানে আরেকটা অ্যাড্রেস ব্যবহার করা হয়, তার নাম হলো ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্কে আমাদের আইপি অ্যাড্রেস পাল্টাতেই পারে, বা আমি মনে করুন নেটওয়ার্ক পাল্টাইনি, সেম নেটওয়ার্কেই আছে, আমার আইপি অ্যাড্রেস পাল্টে গিয়েছে, আমার রাউটার নতুন একটা আইপি অ্যাড্রেস আমাকে দিয়েছে, রাউটার রিস্টার্ট নিয়েছিল, নতুন আইপি অ্যাড্রেস দিয়েছে। হ্যাঁ, আমার আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার সাধারণত পাল্টায় না, আইপি অ্যাড্রেসটা পাল্টে গেল, আমাকে খুঁজে বের করবে কি করে? ওকে, সেখানে আরেকটা অ্যাড্রেস, মানে এটা বিল্ট ইন সব ডিভাইসেই থাকে, ম্যাক অ্যাড্রেস, বা এটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলেও কেউ কেউ ডেকে থাকে। এটা কেমন? এটা হচ্ছে, আমি দেখাই। তাইলে আপনাদের কি বলে সিএমডি তে গিয়ে বা লিনাক্সে ওই আইপিএ বা ইফ কনফিগ কমান্ড দিলে ওখানে কিন্তু যে ফিজিক্যাল অ্যাড্রেসটা শো করে, ম্যাক অ্যাড্রেস, একটা হেক্সাডেসিমেল ফরম্যাটে ম্যাক অ্যাড্রেসটা লেখা হয়ে থাকে। ওকে, আইপি অ্যাড্রেস পাল্টাতে পারে, কোনো রিজনে আমার পোর্ট নাম্বার পাল্টাতেও পারে, কিন্তু ম্যাক অ্যাড্রেস কখনোই পাল্টায় না। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস কখনো পাল্টায় না। এবং আরো একটা বিষয় হচ্ছে, এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের যে রাউটার আছে এই পর্যন্তই সীমাবদ্ধ, রাউটার পাস করে বাইরের ইন্টারনেটে যায় না ম্যাক অ্যাড্রেস, রাউটার পর্যন্ত বা সুইচ যদি থাকে নেটওয়ার্ক ডিভাইস পর্যন্তই তার দৌড়, এরপরে আর ম্যাক অ্যাড্রেস পাস হয় না। আইপি অ্যাড্রেসটা পাস হয়, এটা যায়, কিন্তু ম্যাক অ্যাড্রেস পাস হয় না। ওকে, তো স্যার যদি সিমের ক্ষেত্রে, বুঝিনি। বলছি রাউটার বাদে যারা মনে করেন এমনি সিম ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিরকম? ম্যাক অ্যাড্রেস কখনো পাল্টাবে না, আপনার আইপি অ্যাড্রেস হয়তো পাল্টে যাবে, পোর্ট বলছি নাম্বার আর কি, পাল্টাবে। মনে হুম, করেন যে বলেন। আমার আইপি যখন খুঁজতে আসবে তখন তো মনে করেন রাউটারে ওরে গোপন রাখে, কিন্তু যখন আমি সিম ব্যবহার করে ইউজ করবো নেট সেই সময়। হ্যাঁ, তখন আপনাকে অ্যাকচুয়ালটা পেয়ে যাচ্ছে। এখানে আসলে হচ্ছে যে আপনার যেটা মানে আমরা হয়তো বুঝতে পারতেছি না, জাস্ট আমি একটু বলি, সেটা হচ্ছে যে পিসিতে বা মোবাইল ফোন বলতে সিম তো না, মোবাইল ফোন যখন জি। কানেক্ট হচ্ছে তার একটা ইন্টারফেস থাকে। ইন্টারফেস বলতে হচ্ছে ধরেন ল্যান কার্ড বা ইথারনেট কার্ড, মূলত হচ্ছে যে ওইটারই হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস ওই ডিভাইসটা, না, তা তা তো বুঝতে যেটাকে পারছি, প্রতিটা ম্যাক অ্যাড্রেস ডিভাইসের বলা হচ্ছে। ইউনিক একটা নাম্বার আছে। জি, এটা কানেক্টিভিটি হচ্ছে আপনাদের ল্যান কার্ডের মাধ্যমে ইন্টারফেস কার্ড, সেটা ফোনের ক্ষেত্রেও, সেটা কম্পিউটারের ক্ষেত্রে, নট সিম। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি কি যে
মনে করেন আর কি রাউটারে, মনে করেন যখন আমি রাউটার ব্যবহার করছি তখন রাউটার আমার আইপিটা গোপন করে অন্য একটা আইপি ব্যবহার করে নেটে প্রবেশ করতেছে। কিন্তু এই সিমের ক্ষেত্রে কিরকম হয়? সিমের ক্ষেত্রে আহ, আমার ক্লাসে একবার একটা পুলিশ স্টুডেন্ট পেয়েছিলাম, ওনারই অভিজ্ঞতা শেয়ার করা। হুম, এটা বলছে যে আমাদের গভর্নমেন্টের প্রযুক্তি এখন যথেষ্ট আপডেটেড। আপনার মোবাইল ডাটা যদি অন থাকে তো একদম পিন পয়েন্ট করে আপনার জিপিএস লোকেশন পর্যন্ত এনাবল করে পিন পয়েন্ট করে আপনার লোকেশন ট্রেস করা পসিবল, আপনাকে খুঁজে বের করা সম্ভব। ওকে, মোবাইলে আমাদের অ্যাডিশনাল আর যে সার্ভিসগুলো, জিপিএস একটা আছে, লোকেশন সার্ভিসে এনাবল করে দেয়। মোবাইল ডাটা আমাদের টাওয়ারের সাথে যে কমিউনিকেশন করে, টাওয়ার থেকে জিপিএস ব্যবহার করে দুইটা কম্বাইন করে একদম স্পেসিফিক ট্রেস ব্যাক করা পসিবল। ওকে, তবে রাউটারে আমাদের বাসা বাড়িতে যে আইএসপি নেটওয়ার্ক ব্যবহার করি সেখানে তুলনামূলক কঠিন, মানে কঠিন বলবো না, একটু সময় লাগবে, কিন্তু খুঁজে বের করতে পারবে বা ট্রেস করা সম্ভব সেখানেও। ওকে, আপনার কি এই প্রশ্নটুকু কমপ্লিট? বুঝিনি কি বলছেন। বলছিলাম যে এখনকার যে প্রশ্নটুকু বোঝাচ্ছিলেন কমপ্লিট, না আরো আছে শুনবেন? উম, না, আপাতত আপনি কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন অবশ্যই। চাচ্ছিলাম আমরা মূলত এখানে কম্পিউটার নেটওয়ার্কিং। হ্যাঁ, তো মানে আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছিলাম, সেটা হলো যে এখানে মূলত নেটওয়ার্কের মাধ্যমে ডাটা সেন্ড হয়, সেটা রিকোয়েস্ট বলি আমরা। হ্যাঁ, আর ভাই যেটা আপনার কথা কিছু বোঝা যায় না। ও সরি, বাইজে বাইজে আছে। সরি সরি সরি। আচ্ছা, এখন মনে হয় শুনতে পাচ্ছেন হ্যাঁ, ক্লিয়ারলি? শুনতে পাবো। আচ্ছা, আমি বলতেছিলাম যে আমরা নেটওয়ার্কিং নিয়ে ক্লাস করতেছিলাম, আমি হুম জাস্ট বোঝার জন্য বলতেছিলাম, হুম হুম কোশ্চেন না করলে হয়তো ক্লিয়ার হবে না, যার জন্য সেটা হচ্ছে যে মূলত হলো নেটওয়ার্কিং এর ধরেন যে কানেক্টিভিটি যেটা হয় সেটা এটা এটা মেশিন টু মেশিন হতে পারে, নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে, রাউটার থাকতে পারে, সার্ভার টু মেশিন হতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা জিনিস বলতেছিলাম যে পোর্ট আসতেছিল এবং হচ্ছে মাল্টিপল পোর্ট আসতেছিল, ওটা মাল্টিটাস্কিং কথাটাও আসবে। হ্যাঁ, তো আমি ওই অর্থে বলতেছিলাম যে আমরা মূলত কমিউনিকেশনের জন্য, নেটওয়ার্কিং কমিউনিকেশনের জন্য কি ডাটা একটা রিকোয়েস্ট পাঠালাম, সেটা রিপ্লাই আসলো, মানে ডাটা একটা গেল, তার রিপ্লাই চলে আসলো। আবার আমরা কোনো ডাটা সেন্ড করলাম, সেটা সেই অ্যাড্রেসে চলে গেল। তো আমি বলতেছিলাম যে পোর্ট মাল্টিটাস্কিং মানে এটা কিভাবে রিলেট করতেছে এই নেটওয়ার্কিং এর ক্ষেত্রে? আহ, আগের আপনার কমেন্টের সাথে কোশ্চেনের কোনো মিল নেই। মাল্টিটাস্কিং এখানে মূলত আমাদের অপারেটিং সিস্টেম যে আছে, সহজ করে বলে অপারেটিং সিস্টেম জি, এটা মেনটেন অপারেটিং করে সিস্টেমের থাকে। মাল্টিটাস্কিং ওকে, এটা হ্যাঁ ওকে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ। আমি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলতেছিলাম, হুম যদি আপনি অপারেটিং সিস্টেম বলেন তাহলে আমি ক্লিয়ার। হুম। নেটওয়ার্কে আরো আলোচনা আছে, প্রোটোকলের আলোচনাগুলো করি, এরপরে আপনার এই আচ্ছা, কনফিউশনটা দূর হবে। ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা, ম্যাক অ্যাড্রেসের আপনাদের মোবাইল ডিভাইস খুললে বা নেটওয়ার্ক ডিভাইস যদি থাকে আশেপাশে, খুলে দেখতে পারেন উপর যে স্টিকারটা লাগানো থাকে ওখানেও ম্যাক অ্যাড্রেস লেখা থাকে। ঠিক আছে? এটা একদমই যারা ম্যানুফ্যাকচারার তারা এটা অ্যাসাইন করে থাকে, এটা পাল্টানো যায় না। এবং এই এই ধরে একদমই বাইন্ড করা থাকার কারণে ডিভাইসের সাথে আমাদের কমিউনিকেশন যেগুলো হয় ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, খুঁজে বের করা যায় মানুষগুলোকে। ওকে, তো এটা গেল আমাদের বেসিক বেসিক কম্পোনেন্ট, আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস। এখন আসি আরেকটা আলোচনা, যেটা হচ্ছে আমাদের গতদিন বলছিলাম যে আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, এরকম একটা কনসেপ্ট আছে। IPv4-এ আমাদের আইপি অ্যাড্রেসের লিমিটেশন আছে, সবাইকে আইপি অ্যাড্রেস দিতে পারছি না, তাই না?
তো এখানে আসলে ঘটনাটা কিভাবে ঘটে বা এটার একটা কনসেপ্ট আছে, সেটা একটু একটু ড্র করে বোঝাতে হবে, না হলে অনেকেই বুঝে উঠতে পারে না। তো যেহেতু মাউস দিয়ে ড্র করছি, খুব বেশি ড্র করব না, দুইটা কম্পিউটার ড্র করলাম। আর মাঝখানে এটা মনে করুন একটা রাউটার। আর এখানে আমাদের ইন্টারনেট, এই পাশে একটা সার্ভার আছে, যে সার্ভারে আমরা কানেকশন করব বা কানেকশন তৈরি করব। তো আমাদের লোকাল নেটওয়ার্কে কি হয়, এদের প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস আছে লোকাল। খেয়াল করুন, 10 দিয়ে শুরু করছি, 10.0.2.5। এটার লোকাল মনে করুন 10.0.2.7। ওকে, এই যে রাউটার, এরও অ্যাড্রেস আছে এবং গেটওয়ে অ্যাড্রেস আছে। এখানে আরেকটা অ্যাড্রেস বলা হয়ে থাকে গেটওয়ে আইপি অ্যাড্রেস। আচ্ছা, ওইটা ওইটা আলোচনা না যায়, রাউটারটা আমাদের আছে, আমরা কানেক্টেড আছি। যখন প্যাকেটটা পাঠাচ্ছি, ও আচ্ছা বলে নিই, আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসটা কোনটা। পাবলিক আইপি অ্যাড্রেসটা বলি, পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে 103.25.0.9। সাপোজ এটা আমাদের পাবলিক আইপি অ্যাড্রেস। ওকে, আমাদের এটা হচ্ছে ওভারঅল সেট আপ। যখন প্যাকেটটা যাচ্ছে, আমি একটা নেটওয়ার্ক প্যাকেট সেন্ড করতে চাচ্ছি। বলেছিলাম যে আমাদের প্যাকেটের গায়ে কত ইনফরমেশন লেখা থাকে, তাই না? আমাদের নেটওয়ার্ক প্যাকেটের গায়ে কোথায় যাচ্ছে, সেন্ডার আইপি, সেন্ড আর ডেস্টিনেশন, দুইটাই লেখা থাকে, যে কোন আইপি অ্যাড্রেসে যাবে, কোথা থেকে পাঠাচ্ছে, তাই না? এই দুইটা লেখা থাকে। তো রাউটারের কাছে এই প্যাকেটটা যখন আসছে, ও তখন এখানে চেক করে যে আচ্ছা, এটা ডেস্টিনেশন, এই প্যাকেটে গায়ে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি লেখা। যদি দেখে লোকাল কোনো আইপি অ্যাড্রেস বলেছে, অর্থাৎ মনে করুন এর ভিতরে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এখানে লেখা 7, 10.0.7, সে কি করবে, যেহেতু লোকাল আইপি অ্যাড্রেস লেখা, অনায়াসে এটাকে লোকালি ফরওয়ার্ড করে দিবে। ক্লিয়ার? সে যদি প্যাকেটে গায়ে লোকাল আইপি অ্যাড্রেস লেখা দেখে লোকালি ফরওয়ার্ড করে দিবে। যদি দেখে যে না, এটা লোকালি কোনো অ্যাড্রেস লেখা না, প্যাকেটটা তার কাছে এসেছে আমাদের, মনে করুন এই যে ইউটিউবের সার্ভার, তার অ্যাড্রেস হচ্ছে 204.12.0.5। সাপোজ এটা হচ্ছে আমাদের ওই ইউটিউব সার্ভারের আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তো সে দেখছে এই যে প্যাকেটটা এসেছে আমার কাছে, তার গায়ে এরকম 204 অ্যাড্রেসটা লেখা, 204 সামথিং অ্যাড্রেস লেখা। তো এই প্যাকেটটা সে কি কি করতে হবে, তাকে বাইরের ইন্টারনেটে পাঠাতে হবে, তাই না? তো পাঠানোর আগে সে কি করে, প্যাকেটটা মডিফাই করে। প্যাকেটের সোর্স আইপি যেটা আগে কত লেখা ছিল, 5 অ্যাড্রেস এটা লেখা ছিল এখানে। হ্যাঁ, এখানে সোর্স আইপি কত লেখা ছিল, 5। আমি জায়গা ছোটোর জন্য বাইরে লিখছি কিন্তু, হ্যাঁ বোঝার জন্য। প্যাকেটের গায়ে লেখা ছিল 5, যাবে হচ্ছে 204 অ্যাড্রেসে। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি ভাবে লেখা। সে এই প্যাকেটটাকে মডিফাই করে সোর্স আইপিতে কি করে, এই যে 103 যেটা, এটা লিখে দেয়। সোর্স আইপি 103 আর ডেস্টিনেশন আইপি 204। বাইরের পাবলিক ইন্টারনেটে যে আইপিটা যাচ্ছে সেটা লিখে দিল 204। এইটাকে ফরওয়ার্ড করে দিল সার্ভারের কাছে। ইন্টারনেট ঘুরে সার্ভারের কাছে গেল, সার্ভার দেখছে যে হ্যাঁ, সিঙ্গেল 103 নাম্বার আইপি অ্যাড্রেসের থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে, তাকে একটা প্যাকেট পাঠাতে হবে। ওকে, তো তার কাছে যখন আসছে, সে এই সিঙ্গেল 103-এর কাছেই রিপ্লাই পাঠাচ্ছে, রিপ্লাই একটা প্যাকেট পাঠাচ্ছে। রিপ্লাই যে প্যাকেটটা পাঠালো, তার গায়ে সেন্ডারের আইপি এরকম দেয়া আছে 203, আমি সংক্ষেপে 2 লিখলাম, আর রিসিভার হচ্ছে কি 103।
লেখা, অর্থাৎ আমার যে পাবলিক আইপি অ্যাড্রেস সেই একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেসেই রিপ্লাইটা এসেছে। আসার পরে এই যে রাউটার, হ্যাঁ, ও কি করেছিল আগেবার যখন প্যাকেট পাঠায় বা ওর কাছে কি হয়, সবগুলো ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস তো আছে, ম্যাক অ্যাড্রেস গুলো ওর কাছে স্টোর থাকে, সেভ থাকে, ওর মেমোরি, স্যার রাউটারের ভিতরে মেমোরি থাকে, হ্যাঁ। স্যার এই যে সার্ভার থেকে সার্ভারে যখন পাঠানো হলো এর পরের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। মানে দুইশো সার্ভার, চারে আসলো তো, হ্যাঁ 204-এ আসলো। 103 থেকে 204 আসলো, এর পরের ব্যাপারটা যদি হ্যাঁ আরেকবার এটা বলতেন। মনে করুন ইউটিউবের সার্ভার, সে একটা ভিডিও ফাইল পাঠাবে, তাই তো, ওই ভিডিও ফাইলটা সে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, 204 অ্যাড্রেস থেকে একটা ভিডিও ফাইল আমাকে পাঠিয়ে দিয়েছে। তো সেই ফাইলটা যে পাঠিয়েছে ওটাও তো নেটওয়ার্ক প্যাকেট, ছোট ছোট প্যাকেট পাঠাচ্ছে, তো তার গায়ে এরকম অ্যাড্রেস লেখা যে অমুক অ্যাড্রেস থেকে এসেছে, 103 অ্যাড্রেসে যাবে। তো আমাদের রাউটারের ভিতরে ম্যাক অ্যাড্রেস সবগুলোর রেকর্ড থাকে, সে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস রেকর্ডগুলো ধরে রাখে। তো সে দেখলো যে হ্যাঁ 103-এর একটা রিপ্লাই এসেছে, এটা অ্যাকচুয়ালি কে ইনিশিয়েট করেছিল, তার মেমোরিতে রয়েছে, এটা ইনিশিয়েট করেছিল এই 5 নম্বর আইপি অ্যাড্রেস। সে তখন আবার প্যাকেটটা মডিফাই করে, এই রিপ্লাই এসেছে 204 অ্যাড্রেস থেকে, এটা থাকবে ইনটেক, আর এখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস 103 ছিল না, 103 তো আমার পাবলিক আইপি অ্যাড্রেস, এইটাকে মুছে আমার লোকাল অ্যাড্রেস যেটা 5, এই 5 অ্যাড্রেসটা লিখে দেয়, লিখে আমার কাছে ফরওয়ার্ড করে দিচ্ছে। আচ্ছা, অর্থাৎ ঘটনাটা কি ঘটলো, যখন রিকোয়েস্টটা বাইরে যাচ্ছিল তখন রাউটার এইখানে আমার অ্যাড্রেসটাকে মডিফাই করে আরেকটা দিল, যখন রিপ্লাই আসলো তখন আবার রাউটারই রিপ্লাইয়ের প্যাকেটটাকে অ্যাড্রেসটা মডিফাই করে দিল। রাউটার এইখানে বসে বসে অ্যাড্রেসটা বারবার ট্রান্সলেট করে দিচ্ছে, তাই না? আমার এটা ট্রান্সলেটই তো হচ্ছে, ট্রান্সলেটে আমরা কি করি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। তো এইখানে সে কি করছে, পাবলিক থেকে প্রাইভেট আইপি অ্যাড্রেস, প্রাইভেট থেকে পাবলিক আইপি অ্যাড্রেস, এই যে প্রসেসটা করছে এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, বা সংক্ষেপে ন্যাট বলে ডাকা হয়। তো ট্রান্সলেশন সে বারবার করে দিচ্ছে বলে আমার একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস দিয়েই সবাই কমিউনিকেশন করতে পারছে। ওকে, আমার যদি এমন হতো যে এই এই 7 নম্বর অ্যাড্রেস যে আছে সে এবার একটা কমিউনিকেশন করতে চাচ্ছে, সেও কি করছে, এরকম প্যাকেট পাঠাচ্ছে, রাউটার সেই প্যাকেটের গায়ে মডিফাই করে 103 পাবলিক আইপি অ্যাড্রেসটা লিখে দিচ্ছে, এইটা দিয়ে বাইরের ইন্টারনেটে প্যাকেট পাঠাচ্ছে। এখান থেকে রিপ্লাই আসছে, রিপ্লাই আসলে কি হবে, প্যাকেট মডিফাই করে আবার এই 7 নম্বর কম্পিউটারে রিপ্লাইটা পাঠিয়ে দিবে। ওকে, তো এই প্রসেসে রাউটার বসে বসে আমাদের অ্যাড্রেসগুলো ট্রান্সলেট করতে থাকে, যার কারণে সিঙ্গেল একটা আইপি অ্যাড্রেস দিয়েই মাল্টিপল প্রাইভেট ডিভাইসকে বা লোকাল নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলোকে আমরা সার্ভ করতে পারি, অপারেট করতে পারি। ক্লিয়ার? স্যার বোঝা গেল তার মানে, বিষয়টা? স্যার হ্যাঁ তার বলুন। মানে আমরা রাউটার আর কি একটা আইপি অ্যাড্রেস দিয়ে আর কি নেটে প্রবেশ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ যত অ্যাড থাকুক না কেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, না হলেও যে গতদিন বলছিলাম যে IPv4 অ্যাড্রেস শর্ট, মানে সবাইরই দেয়া যাচ্ছে না একটা করে আইপি অ্যাড্রেস। জি তবে যে IPv6 যেটা ভার্সন 6 যেটা এসেছে জি ওইটাতে জি। এই এরকম দরকার পড়ে না, কারণ ও সবার জন্য ইউনিক আইপি অ্যাড্রেস দিতে পারছে, তো দরকার নেই ওখানে এরকম ট্রান্সলেশন, ডাইরেক্ট আইপি থেকে আইপিতে কমিউনিকেশন করা যায়। ওকে, ওখানে এই কমপ্লেক্সিটিটা নেই। এবং এরকম ট্রান্সলেট করে বলেই, মানে এটা হ্যাকিং এর সাথে কিভাবে সম্পর্ক এটাও বলি, ট্রান্সলেট করে বলেই আমরা যখন হ্যাক করতে যাচ্ছি এখন বাইরে থেকে যে আমি আইপি অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছি এটাই যে অ্যাকচুয়াল আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস কিনা সেটা কিন্তু বলা মুশকিল, তাই না? আমরা মাত্র এই কনসেপ্টটা বুঝলাম, হতে পারে ইন্টারনাল আরো কোনো আইপি অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক আছে। বিগ এন্টারপ্রাইজে অ্যাটাক করতে গেলে এই বিষয়টা মাথায় রাখা দরকার যে পাবলিক ফেসিং
হয়তো একটা সার্ভার আছে, সে কমিউনিকেশন করছে বাইরে থেকে, তার আইপি অ্যাড্রেসই পাবো। ইন্টারনালি ভিতরে ঢুকতে গেলে আমাকে আরো হ্যাকিং এর কত, মানে হ্যাক করতে হবে, আরো আরো কিছু হ্যাক করা দরকার। ওকে। আহ, স্যার এই ক্ষেত্রে কি আমরা রাউটারকে যদি সাপোজ আমরা রাউটারকে কোনো মতে হ্যাক করলাম বা এটার আইপি অ্যাড্রেস পেয়ে এটাকে যদি হ্যাক করেন, তখন তো আপনি এই দুইটার আইপি অ্যাড্রেস অবশ্যই পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। পসিবল এটা? হ্যাঁ পসিবল, কিন্তু জি। কাহিনী থাকে। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলো অনেকেই করে কি সেগমেন্ট করে রাখে, ভাগ ভাগ করে রাখে। তো সেক্ষেত্রে দেখা গেল আইপি পেলেও মানে অ্যাকচুয়াল যে সার্ভার আমাকে রিপ্লাই দিচ্ছে, বা মনে করুন ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার, টাকা পয়সা ট্রানজেকশন যে সার্ভার দিয়ে হচ্ছে, দেখা গেল সেই পর্যন্ত তোমাকে রিচ করতে হবে, তাই না? নাহলে শুধু খালি খালি রাউটার হ্যাক করে আমার কি লাভ, এমবি খরচ করা। তো ওই জায়গায় পৌঁছানো তখন হয়ে যায় ডিফিকাল্ট টাস্ক। ওকে। যাই হোক, ওগুলো নিয়েও ক্লাসে, হ্যাকিং এর সিস্টেম হ্যাকিং ক্লাসে এগুলো নিয়ে, টেকনিক নিয়ে আলোচনা করব, টুলস নিয়ে আলোচনা করব। নো টেনশন। আমরা নেটওয়ার্কিংটা বুঝলাম এবং এটার সাথে হ্যাকিং এর সম্পর্কটা বুঝলাম। এটা তো স্যার ওভারঅল IPv4 এর কনসেপ্ট ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, IPv4। জি। আইপিভি সিক্সে এই কনসেপ্ট মানে নেট নেট ট্যাট এগুলো দরকার পড়ে না, ক্লাসিফিকেশনের দরকার পড়ে না। জি, ওইখানে আপনি দেখালেন ওই দিন, বললেন যে হ্যাঁ হ্যাঁ IPv6 হচ্ছে এমন একটা পর্যায়ে আছে, ওরা হচ্ছে চাইলে আমাদের প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদা হ্যাঁ একটা করে আইপি দিতে পারে। হ্যাঁ জি। হ্যাঁ। তবে IPv6 এর ইমপ্লিমেন্টেশন বাইরের দেশে তুলনামূলক বেশি হয়, বাংলাদেশে এখনো সেভাবে মানে এইটার ইমপ্লিমেন্টেশন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এখনো মানুষ কি করে IPv4 দিয়েই ডিভাইস টিভাইস সব কনফিগার করে রাখে। বাইরের দেশেও IPv4 অনেক ব্যবহার হয়, IPv4 অনেক ব্যবহার হয়। ওকে, মানে রাতারাতি এটা চেঞ্জ হবে না, আস্তে আস্তে ট্রানজিশন হচ্ছে। ওকে, এটা গেল ম্যাক অ্যাড্রেসের কথা। এরপর আরেকটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে রাউটিং অ্যান্ড সুইচিং। ঘটনা যেটা হয়, আমরা বাসায় যে রাউটার ব্যবহার করি আমরা, হ্যাঁ, সে হচ্ছে অল ইন ওয়ান। আমাদের এক রাউটারে আসলে আমাদের সব কাজ কিন্তু করে দেয়, যার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে কত কত অ্যাক্টিভিটি আছে, কত কিছু আছে। ঠিক আছে, তো নেটওয়ার্কিং ডিভাইসের এক মানে কাজের সিস্টেমের অনেক তফাৎ আছে। হ্যাঁ, যারা রাউটার, রাউটিং, রাউটার অ্যান্ড একটা সুন্দর ছবি পাই কিনা, ছবি দিয়ে ডিফারেন্স বোঝানো। সুইচ, হ্যাঁ এটা একটা সুন্দর উদাহরণ। ওকে, বাসা বাড়িতে আমরা যে রাউটার ব্যবহার করি সে একাই সব করে দেয়। হুম, এন্টারপ্রাইজে তো এক রাউটার দিয়ে আসলে সব কুলানো যায় না, সেখানে সেপারেট বা যার যে কাজ সেজন্যই ব্যবহার করে। রাউটার মূলত কি করে, মনে করো আমাদের এরকম দুইটা বড় বড় নেটওয়ার্ক আছে, হ্যাঁ, বা একাধিক এরকম নেটওয়ার্ক আছে। রাউটার এই যে নেটওয়ার্কগুলো মাঝখানে বসে। কি করবো, আমি একটা প্যাকেট পাঠাচ্ছি, এই প্যাকেটটা কি আমার এই বাম পাশের নেটওয়ার্কেই থাকবে, না এটা ডান পাশের নেটওয়ার্কে যাবে, এই যে পথ চেনানো, হ্যাঁ, ট্রাফিক পুলিশের মতো বসে বসে পথ চেনানো, এই কাজটা করে হচ্ছে রাউটার। আর সুইচের কাজ মূলত হচ্ছে কানেক্টিভিটি দেয়া। ওকে, মানে এই সুইচ গুলোতে কি হয়, সুইচ এগুলো হাতে ধরে দেখলে খুব ভালো লাগে, হ্যাঁ। আজকে একটা ফায়ারওয়াল হাতে নিয়েছিলাম, ফায়ারওয়াল নিয়েও বলছি, নো প্রবলেম। এই সুইচে কি হয়েছে, গহ্বরগুলো দেখছেন না, এখানে কেবল দিয়ে কম্পিউটার ডিভাইস গুলো কানেক্টেড থাকে। ঠিক আছে, তো সুইচে কি হচ্ছে, এরকম মাল্টিপল ডিভাইস কানেক্ট করা যায়, এখানেও কনফিগার করতে হয় আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, কোথায় কমিউনিকেশন হবে কি হবে না এগুলো কনফিগার করতে হয়। ঠিক আছে, সুইচের কাজ হচ্ছে মানে প্যাকেট ফরওয়ার্ডের কাজ করা। এইখানে আমি চাচ্ছি PC4 থেকে PC5-এ কমিউনিকেশন করব, এটা সুইচ দিয়ে আমি
আহ, তার কাছে পাঠিয়ে দিচ্ছি, বা মনে করুন এই নেটওয়ার্ক, বাম পাশে নেটওয়ার্কে থাকা সব ডিভাইসে একটা প্যাকেট ফরওয়ার্ড করে দেব, সুইচ দিয়ে আমি সবার কাছে সেটা সেন্ড করে দিতে পারছি। এটা রাউটারের পার্থক্য দেখা হচ্ছে, ও নেটওয়ার্কের মানে নির্দেশ দেয় যে এই এই প্যাকেটটা ওই ওই নেটওয়ার্কের কোন পথ দিয়ে যাবে, রাউটিং কিভাবে করবে। ওকে, আরেকটা সিকিউরিটি ডিভাইস আমরা দেখে থাকবো। আমি আজকে যেটা হাতে নিলাম আমার কাছে খুব ভালো লাগছিল, মানে ফ্যাসিনেশন, এই যে ফরটিনেটের ফায়ারওয়াল। এগুলো দেখতে দেখুন সুইচের মতোই অনেকটা, বসেও অনেকটা সুইচের মতো করেই। আমার নেটওয়ার্কিং ডিভাইস টিভাইস যেগুলো আছে এগুলোর আশেপাশে কোথাও আমি ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করে থাকি। ফায়ারওয়ালের কি কাজ? এইখানে মনে করুন একটা ফায়ারওয়াল আছে। হুম, এখানে মনে করেন একটা ফায়ারওয়াল আছে। সে কি করে, ওর কাছে যে প্যাকেট ওর থেকে বাইরে বের যাচ্ছে সেটা ইন্সপেক্ট করে যে কি যাচ্ছে বাইরে রিকোয়েস্ট, আবার বাইরের ইন্টারনেট থেকে ওর কাছে কি রিকোয়েস্ট আসছে এটাও সে কি বলে বসে বসে চেক করতে থাকে। যদি তার কাছে, এখানে অবশ্য রুলস বলা থাকে তার কাছে যে এরকম রুলসের লিস্ট আছে, এই লিস্টে যদি বলা থাকে যে অমুক ধরনের প্যাকেট ঢুকতে দিবা, সে ঢুকতে দিবে। যদি বলা থাকে যে না, আহ, কি বলে, প্রথম আলো .com এর থেকে কোনো রিকোয়েস্ট আসলে বা ফেসবুক থেকে কোনো রিকোয়েস্ট আসলে ঢুকতে দিবা না, সে কি করবে, ওই রুলস বেসিসে কাজ করতে থাকে। তো এটা একটা সিকিউরিটি হার্ডওয়্যার। এটা সফটওয়্যার বেসিসও হয়, ফায়ারওয়াল যে সবসময় হার্ডওয়্যারই হয় তা না, সফটওয়্যার বেসিসেও হয়ে থাকে। ওকে, যাই হোক, এগুলো ডিফেন্সিভ সলিউশন। আমরা এরপর চমৎকার একটা জিনিসের আলোচনা করব, সেটা হলো টিসিপি প্রোটোকল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোটোকল। কেন? কারণ প্রোটোকলে কি বুঝেছিলাম গতদিন, যে প্রোটোকলের কাজই হচ্ছে কিছু নিয়ম নীতি ফিক্স করে দেয়া, দুই পক্ষ কমিউনিকেশন করব, কি কি নিয়ম মেনে কমিউনিকেশন করবো, তাই না? তো এই প্রোটোকলের অংশই কি আমাকে এগুলো বলছে, আইপি অ্যাড্রেস আছে, সাবনেট আছে, পোর্ট ম্যাক অ্যাড্রেস, রাউটিং সুইচিং, তাই না? এইগুলো আমার মেনশন করা, যে এইভাবেই রাউট হবে, এইভাবেই কমিউনিকেশন হবে, ম্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন হবে, খুঁজে পাবে। ওকে, তো টিসিপি প্রোটোকল এরকম একটা প্রোটোকল আমাদের ট্রান্সমিশন কন্ট্রোল করে থাকে, বা আমি একটা আরেকটা সার্ভারের সাথে কানেকশন করব, সেই কানেক্টিভিটি আমাকে দিয়ে থাকে। ওকে, তো কানেকশনটা কিভাবে হয় আসলে, অ্যাকচুয়ালি কানেকশনটা যে হবে আমি বলছি। এই টিসিপি একটু ভিন্নভাবে কানেক্ট করে। এই মনে করুন আমার ক্লায়েন্ট, এই মনে করুন সার্ভার। তো এই এই কানেকশনের আবার সে তিনটা ফেজ আছে, আমি একটু বলি। আমরা নর্মালি ফোন কল যখন দেই, ফোন কলে কি হয়, আমরা কল রিসিভ করেছি, কানেক্ট হয়ে গেছে, তাই না? আমাদের কানেকশনের কনসেপ্ট অনেকটা এরকমই। ও বলছে যে না, আমরা চাইলেই এইভাবে কানেক্ট করে ফেলবো না, এটা প্রি স্টার্ট ফেজ, মাঝখানে হচ্ছে আমার অ্যাড বা কানেক্টেড ফেজ, আর যখন আমি কানেকশন শেষ করে দিতে চাচ্ছি, ইন্ড করে দিতে চাচ্ছি, তিন সময় তিন ধরনের অ্যাক্টিভিটি সে করে থাকে। কেমন? যখন আমি কানেকশন একদম শুরু করি, আমি কানেকশন শুরু করিনি, তখনই সে সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যে সার্ভার ভাই, আমি কানেক্ট করতে চাই। কানেকশন এখনো শুরু করিনি, সে আগেই আমাকে বলছে, সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে আমি কানেকশন করতে চাই, এবং এর সাথে একটা ফ্ল্যাগ পাঠিয়ে দেয় প্যাকেটে। ফ্ল্যাগ জিনিসটা কেমন? ফ্ল্যাগ জিনিস হচ্ছে যে আমরা এমনি কান্ট্রি লেভেলে ফ্ল্যাগ থাকে না, বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগ দেখলেই মানুষ বলতে পারবে যে হ্যাঁ এটা বাংলাদেশের ফ্ল্যাগ, তাই না? এরকম একটা ফ্ল্যাগ পাঠায়।
ফ্ল্যাগের গায়ে লেখা থাকে সিন। তো সার্ভার দেখে রেসপন্স করে যে হ্যাঁ, কানেকশন করা যায়। ওকে, একটু ব্যাকা হয়ে গেল। এবং সে যে বলছে, সে এখানে একটা বলে অ্যাকনলেজমেন্ট। সে যে সে সে নিজেও একটা ফ্ল্যাগ পাঠায়। ঠিক আছে, সে বলছে যে অ্যাকনলেজ, আমি সম্মত হলাম, আমরা কানেকশন করতে পারি। এবং সে শুধু এতটুকুই বলে থেমে যায় না। আমি যে ফ্ল্যাগটা পাঠালাম না মাত্র, হ্যাঁ মনে করুন বাংলাদেশের যে ফ্ল্যাগ পাঠিয়েছি, ওই ফ্ল্যাগটাও সে এর সাথে যুক্ত করে দেয়। দিলে আমি এখানে ট্রাস্ট পাই যে না ঠিক আছে, এটা অন্য কেউ রিপ্লাই দেয়নি, এই সার্ভারকে আমি যে ফ্ল্যাগ পাঠিয়েছিলাম ওইটাই আমাকে রিপ্লাইতে দিয়েছে। এবার কি হয়, আমি একটা তাকে এবার ফার্দার একটা রিকোয়েস্ট পাঠাই যে ওকে, আমিও সম্মত হলাম, আমরা কানেকশন করতে পারি, আমিও একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠালাম। তাহলে কি হলো, দুই পক্ষ সম্মত হলাম আমরা কানেকশন করতে পারি। এখনো কানেকশন শুরুই করিনি। আমি যে ইউটিউবে ভিডিও দেখবো, সেই ভিডিও ফাইল আদান প্রদান শুরুই হয়নি। তো আগেই আমরা হ্যান্ডশেক করলাম দুই পক্ষ। ঠিক আছে, হ্যান্ডশেক হলো, কানেকশন লেয়ার তখন তৈরি হয়ে যায়। এরপরে আমরা ফাইল পাঠানো কাজ করি, ওপাশ থেকে ফাইল রিপ্লাই আসতে থাকে, এমন ঘটনা ঘটতে থাকে। আমার কাজ শেষ। কাজ শেষে যখন আমি এন্ড করতে চাই, এন্ডের সময় আবার এরকম হ্যান্ডশেক হয়। এটা একটা ছবি দেখায়, ডিসিপি টার্মিনেশন সিকোয়েন্স। কানেকশন শুরুর সময় যেভাবে তিনবার হ্যান্ডশেক করছিলাম, কানেকশন শেষের সময় এরকম। এবার অবশ্য ফিন ফ্ল্যাগ পাঠাই। ফিন ফিন মানে হচ্ছে ফিনিশ, ফিনিশ ফ্ল্যাগ। আমি কানেকশন শেষ করে দিতে চাই, ফিনিশ। ওপাশ থেকে সার্ভারও বলে যে ঠিক আছে, অ্যাকনোলেজ করলাম, আমাদের কানেকশন শেষ। সেও একটা ফিনিশ ফ্ল্যাগ পাঠায়, আমি অ্যাকনোলেজমেন্ট পাঠাই, মানে আবার তিনবার হ্যান্ডশেক হয়েছে। তো যেটা এটার মাধ্যমে কি হচ্ছে, দুই পক্ষের জানা থাকছে যে হ্যাঁ, আমাদের কানেকশন শেষ। তো কি হলো, এটা একটা ফর্মালিটি মেনটেন করে না? হ্যাঁ, এটা এই জন্য এটাকে হ্যান্ডশেক বলে ডাকা হয়। তো দুই পক্ষ আমরা ফর্মালিটি মেনটেন করছি যে ওকে, আমরা কানেকশন করব, কানেকশন শেষ করব। এবং কানেকশন শুরুর আগে এরকম প্রসিডিওর মানার কারণে টিসিপিটা না খুব স্ট্রং একটা প্রোটোকল। হ্যাঁ, এর কানেকশন ডিসেবল বা এই ধর মানে কানেকশন কেটে দেওয়া, এই টাইপের ঘটনা তুলনামূলক ঘটে না। ওকে, আরেকটা প্রোটোকল আছে, ইউডিপি। ইউডিপির কথা হলো যে আমি রিকোয়েস্ট পাঠাবো, রেসপন্স আসবে, আমার এত হ্যান্ডশেক ট্যান্ডশেক করার সময় নেই। ঠিক আছে, তার এত ফর্মালিটির কিছু নাই। মানে একদম কি বলে, কোর কনসেপ্টের ভিতরে এই দুইটা প্রোটোকল আছে, টিসিপি আর ইউডিপি। ওকে, অন্যান্য আরো যে প্রোটোকল গুলো দেখি তার সাথেও টিসিপি মিক্সড হয়ে ব্যবহার হয়। কিন্তু কেন, কেনই বা এরকম দুই রকম হচ্ছে, বা কোন সিচুয়েশনে আসলে টিসিপি ব্যবহার হচ্ছে, কোন সিচুয়েশনে ইউডিপি ব্যবহার হচ্ছে, এটা একটু বোঝা দরকার। টিসিপি, এটা একটা, এটা দিয়ে দেখাই। তো ঘটনা যেটা হয়, আমাদের ইন্টারনেটে আমরা দেখেছিলাম না, সাবমেরিন কেবল কোটি কোটি না ট্রিলিয়ন ট্রিলিয়ন প্যাকেট আদান প্রদান হয়, তাই না? এত প্যাকেটের মাঝখানে আমার নেটওয়ার্ক প্যাকেটটা হারিয়ে যেতেই পারে। যদিও আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস অনেক কিছু আছে, তা হারিয়ে যেতে পারে, কিন্তু যেন না হারায় যায়, এই জন্য টিসিপির কনসেপ্টের উদ্ভব। যে আমি কানেকশনের আগেই হ্যান্ডশেক করে দুই পক্ষের টেস্ট করে নিচ্ছি যে হ্যাঁ, আমাদের কানেকশন ওকে আছে, কানেকশন করতে পারি, এরপরে অ্যাকচুয়াল প্যাকেট সেন্ড করব। কিন্তু প্রবলেম হলো বারবার এরকম হ্যান্ডশেক করতে করতে সময় লেগে যায় বেশি। তো কি করা যায়, ইউডিপির কনসেপ্ট আসলো যে আমি কোনো হ্যান্ডশেকই করব না, রিকোয়েস্ট রেসপন্স নিতে থাকবো। তো ইউডিপি হয় মারাত্মক ফাস্ট। যে এই মুহূর্তে আমার সাথে এই যে ক্লাসে কথা শুনছেন, প্রায় রিয়েল টাইমে আমার কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জানেন আমি যে মুখে বলছি, এবং প্রায় সাথে সাথেই, যদি খুব অল্প কিছু মিলি সেকেন্ডের তফাৎ হচ্ছে, কিন্তু আমাদের হিউম্যান ব্রেন এটা তফাৎ করতে পারে না কিন্তু। হ্যাঁ, তো কি হচ্ছে, একদম আপনার কাছে মনে হচ্ছে একদম রিয়েল টাইমে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমার কথা। এটা পসিবল হচ্ছে ইউডিপির কারণে।
যে ভিডিও গেম স্ট্রিমিং, হ্যাঁ লাইভ স্ট্রিমিং বা এই জাতীয় জায়গাগুলোতে ইউডিপি ব্যবহার করে। এবং মডার্ন টাইমে টিসিপি ইউডিপি দুইটাই একসাথে মিক্সড করে ব্যবহার করে। যেমন এই জুম অ্যাপস কি করেছে, আগে টিসিপি প্রোটোকলের কনসেপ্ট ব্যবহার করে আমার কম্পিউটারের সাথে ক্লাউড বা আপনার কম্পিউটারে কানেকশন ক্রিয়েট করেছে। হ্যান্ডশেক করে আমরা দুই পক্ষ টেস্ট টেস্ট করেছি, ওকে আমাদের কানেকশন ওকে আছে, আমরা কানেকশন করতে পারি। এরপরে ইউডিপি প্রোটোকলের মাধ্যমে আমাদের প্যাকেটের আদান প্রদান শুরু হয়েছে। আমি এখান থেকে প্যাকেট পাঠাচ্ছি, আপনার ওখান থেকে রিপ্লাই আসছে। ওকে, যার কারণে আমাদের কমিউনিকেশনটা ফাস্টও হচ্ছে, স্টেবলও হচ্ছে, রিলায়েবল হচ্ছে, প্যাকেট হারিয়ে যাচ্ছে না কোথাও। দেখুন আরেকটা প্রোটোকল যে এইচটিটিপি, আমরা যে ওয়েবসাইট যে ভিজিট করি এইচটিটিপিতে কি হয়, এইচটিটিপিতে এখানে দেখায়নি অবশ্য, এই যে এইচটিটিপি যে রিকোয়েস্ট পাঠাচ্ছে একটা ওয়েবসাইট যে ভিজিট করছি, ভিজিটের আগে ব্যাকগ্রাউন্ডে টিসিপি প্রোটোকল অ্যাক্টিভেট হয়। সে আগে আমাদের যে ওয়েব সার্ভার তার সাথে কানেকশন ক্রিয়েট করে দেন আমরা আমাদের ওয়েবের রিকোয়েস্ট পাঠাই, ওয়েবের রেসপন্স আসে, আমরা ওয়েব পেজটা তখন দেখতে পাই। ওকে, ওয়েবের ক্লাসে গিয়ে এই রিলেটেড আরো কিছু কথা বলবো, নো টেনশন। আরো প্রোটোকল আছে যেমন এফটিপি, এফটিপিটা বিশেষায়িত হচ্ছে ফাইল আদান প্রদানের জন্য। তো এফটিপিরও দুই ধরনের কানেকশন হয়ে থাকে, কন্ট্রোল কানেকশন আর ডাটা কানেকশন। কন্ট্রোল কানেকশনে কি হয়, এফটিপি সার্ভারের সাথে আমরা কানেক্ট হই। তো এই সার্ভারের সাথে যখন কানেক্ট হচ্ছি তখন এই টিসিপি প্রোটোকল ব্যবহার হয়, টিসিপি তে কানেক্ট হলাম, এরপরে আমি ফাইল আদান প্রদান শুরু করি, ডাটা কানেকশন। ওকে, এফটিপি আছে, টিসিপি আছে। লোকাল নেটওয়ার্কে এআরপি প্রোটোকল ব্যবহার হয়। ওকে, এআরপি প্রোটোকলের কনসেপ্ট হচ্ছে যে লোকালি আমার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তার আইপি অ্যাড্রেস জানলেও ম্যাক অ্যাড্রেস কিন্তু সবসময় জানে না। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসটা ভুলে যায়। এআরপির কি কাজ, এই লোকাল নেটওয়ার্কে কম্পিউটার নিজেরা যখন কানেক্টেড আছে, তো এই মনে করুন এই 20 নম্বর আইপি অ্যাড্রেস এই বাম দিকের বা উপরে 18 নম্বর আইপি অ্যাড্রেসের সাথে যোগাযোগ করতে চায়, সে কি করবে, একটা মেসেজ ব্রডকাস্ট করবে যে 18 নম্বর আইপি কে আছো ভাই, আমাকে একটু রিপ্লাই দাও। তো এই প্যাকেট এই মেসেজটা কি হয়, এআরপি প্রোটোকলটাই এভাবে সাজানো, আমাদের রাউটারও চিনে, আমাদের কম্পিউটারের ভিতরে এই প্রোগ্রামগুলো লেখাই আছে আগে থেকে, যার কারণে আমাদের নিজেদের করতে হয় না। তো সেই প্রোগ্রাম কি করে, সব কম্পিউটারের কাছে মেসেজটা পাঠিয়ে দেয়। 19, এই পাশের 21, 18 সবাই এই মেসেজ দেখতে পায়। 18 নম্বর যে আইপি অ্যাড্রেস সেই রিপ্লাই করে যে হ্যাঁ ভাই, আমি হচ্ছি 18 নম্বর আইপি অ্যাড্রেস, আমার সাথে কানেকশন করতে পারে, এই নাও আমার ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটা 20 নম্বর আইপি অ্যাড্রেসের কাছে আসে, দেন ওই ম্যাক অ্যাড্রেস ধরে কমিউনিকেশন শুরু হয়। ওকে, যেগুলো বেশ কিছু আমাদের কমন প্রোটোকলের বাইরেও অনেক অনেক প্রোটোকল হয়ে থাকে বিভিন্ন রিজনে, টিসিপি, ইউডিপি, এফটিপি, এইচটিটিপি, এআরপি। ওকে, আচ্ছা, তো যেটা হবে, এই যে টপিকগুলো এইটার উপরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেব আমি, টাস্ক থাকবে এইগুলোর উপরে খুঁজে খুঁজে একটা ইনফরমেটিভ ডকুমেন্ট ক্রিয়েট করে দিতে হবে আমাকে। ওকে, আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব এবং অ্যাসাইনমেন্টটা আমি আচ্ছা যাই হোক, একটু সহজ দিলে প্রবলেম হলো অনেকেই গুগলে যায়, কপি করে পেস্ট করে দেয়, মানে বুঝেও না সে আসলে কি কাজ করছে বা কি লিখছে। ওকে, যার কারণে আমি উম, ছোট টাস্ক দিব, হ্যান্ড রিটেন করে হাতে লিখে ওই ছবিটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে আপলোড করতে হবে।
ঠিক আছে, আমি এইটার ডিটেলসটা অ্যাসাইনমেন্ট ডিটেলস গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ক্লাসে একবার বললাম, গুগল ক্লাসরুমে আমি আবার দিয়ে দিব। আপনারা সেটা দেখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এই টপিকগুলোর উপরে। আজকে তাহলে আমাদের নেটওয়ার্কিং এর আলোচনা এ পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাস আর থেকে ওয়েবের কনসেপ্টে যাব। আজকের ক্লাসরুম কত ক্লাস? হুম। নেটওয়ার্কের ক্লাস আছে 5 নম্বর। ভাই কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন বল। জি শোনা এখন যায়, এখন শোনা যায়। আমি বলতেছিলাম যে 5 নম্বর ক্লাস এবং আজকে 6 নম্বর ক্লাস, এই দুই ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, মূলত এই টপিকগুলোই আর কি। গতদিন তো আইপি অ্যাড্রেসের বেশ কিছু আলোচনা করেছিলাম। তো স্যার আমাদের যে আপনি অ্যাসাইনমেন্টের কথা বললেন, এখানে জাস্ট আমাদের লেখা আছে আইপি অ্যাড্রেস, তারপর সাবনেটিং, পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস। তো এগুলো সম্পর্কে মানে বিস্তারিত আপনি যেভাবে বলছেন সেভাবে, নাকি এটার জন্য নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকবে সেটা থেকে আমরা মোটামুটি হাতে একটা অ্যান্সার লিখে দেন হচ্ছে আপনাকে সেন্ড করবো, এরকম কিছু কিছু? কিছু কোয়েশ্চেন মতো বলে দিব যে জি এইভাবে জি জি উপস্থাপন করতে হবে। জি জি। ওকে। স্যার এটা কোনো সময় টাইম থাকবে মানে? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে। ও ঠিক আছে। ঠিক আছে, ওকে। আজকে তাহলে এখানেই ক্লোজ করি। স্যার সবাই লিনাক্সের লিনাক্স নিয়ে আপনি আলোচনা করতে চাইছিলেন, তো ওটা কি করবেন নাকি আমরা ইউটিউবে আপনার যে ভিডিওগুলো দেখছি এটাতেই শেষ থাকবে? এতটুকুই আমাদের জন্য আপাতত এনাফ। আরো কিছু জিনিস আছে, ওগুলো না, সিস্টেম হ্যাকিং এর ওইগুলোই স্যার, কাজ। ওইগুলোই আপনি যেগুলো আপনার ইউটিউবে আছে ওইগুলোই আপনি একটু আলোচনা করতে চাইছিলেন। হ্যাঁ, ওগুলো হচ্ছে প্রবলেম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কারণ আমাদের লাইভ ক্লাসে সব শেষ করা যায় না, এই জন্যই ইউটিউবে ভিডিও আপলোড করা। যে স্যার আমার আমি লিনাক্সে একটু সমস্যা আছে। আমি এখানে মানে পুরো ক্লাসে আমার কারেন্ট ছিল না, যে জন্য আমি আপনার স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি নাই। আমি পরীক্ষার সময় আপনাদের বলছিলাম যে আমার প্র্যাকটিক্যাল দিতে পারি না, আমার কোনো কমান্ড কাজ করতেছে না। আচ্ছা, তাহলে এটা নেক্সট ক্লাসের শুরুতে স্ক্রিন শেয়ার দিন, কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের আমি একটু সময় নেবো জাস্ট। লিনাক্সে আমরা আপনার যে ইউটিউবে যে প্লে লিস্ট দেখছি আমরা, হ্যাঁ, এই বাইরে যদি ক্লাস না হয় তাহলে একটু আমাদের রেফারেন্স দিবেন যাতে অ্যাডভান্স মানে আমরা স্টাডি করতে পারি, যেটা আমাদের আপাতত আপাতত ও পর্যন্তই এনাফ। এর বাইরেও অ্যাডভান্স করতে চাইলে ইউটিউবেই লিনাক্সের উপর অনেক প্লে লিস্ট পাবেন। ওটা একটু আমাদের গাইডলাইন দেবেন যে এই বিষয়গুলো যেন আমরা নিজে থেকে স্টাডি করি। হ্যাঁ কাজ হ্যাঁ, স্যার আপনি আমি আরেকটা ইউটিউবে। হ্যাঁ, বলুন। স্যার আপনি শেষ করেন। বলছিলাম যে আপনি যে আরো অ্যাডভান্স যদি কনফিগারেশন এখানে যেতে চান, রেড হ্যাট দিয়ে একটা প্লেলিস্ট পাবেন, কালি লিনাক্স স্পেসিফিক প্লেলিস্ট পাবেন না। রেড হ্যাট দিয়ে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে, রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এই সিলেবাসটা ফলো করতে পারেন। ইউটিউবে এই আচ্ছা, রিলেটেড থ্যাংক অনেক ইউ। প্লেলিস্ট পাবেন। জি ওকে। জি জি। তো স্যার আমি হ্যাকিং বলতে চাচ্ছিলাম, পার্সপেক্টিভে আমাদের ওভাবে আলোচনা খুব বেশি নেই। হ্যাঁ, বলুন। আচ্ছা, স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার আমরা এই যে লিনাক্স শিখছি, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি শিখছি, এগুলো তো স্যার আসলে কি বলবো, এক একটা উপাদান হ্যাকিং এর জন্য। হ্যাঁ তো স্যার এই মানে আমি বলতে চাচ্ছিলাম স্যার একটা প্র্যাকটিক্যাল কিছু করে বা আপনি যদি একটা প্র্যাকটিক্যাল হ্যাকিং এর কিছু করে যদি দেখাই দেন সেক্ষেত্রে আহ, মানে আমরা তো বুঝতেছি না যে আসলে আমার একটু কনফিউজ লাগতেছে যে হ্যাঁ এইগুলো করে কিভাবে কিভাবে যাব, কারণ আমার তো কোনো আইডিয়া নেই হ্যাকিং সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, আহ, একটু ধৈর্য আহ, ধরে ক্লাসগুলো আগে করতে থাকুন। আগে ফান্ডামেন্টাল না বুঝে এখনই যদি হ্যাকিং এর কনসেপ্টে জাম্প করি, এখনই যদি আপনাকে পাইভটিং বা পারসিস্টেন্সের অবফুস্কেশনের কোনো টেকনিক নিয়ে দেখাতে যাই, আপনি কিছুই বুঝবেন না। তো ওটা জি স্যার। এখনই না গিয়ে আগে আগে ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝে এরপরে জি। আমি আমি যাবো সেই ক্লাসে। ওকে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি তো আপনাকে পরীক্ষার সময় বলছিলাম যে আমার হচ্ছে কমান্ড কাজ করতেছে না, আমি সেটার একটা ছবি তুলে আপনারে সাবমিট করে দিছি। তো হুম। আমি প্র্যাকটিক্যালটা তো স্যার কিছুই করতে পারিনি। অন্যান্য আহ, প্রশ্নগুলোর উত্তর আমি করছি, হয়তো কোনোটা হয়েছে কোনোটা হয় নাই।
আমি আপনাকে বলছিলাম যে স্যার আমার প্র্যাকটিক্যালের শুধু প্র্যাকটিক্যালের পরীক্ষাটা যদি আরেকবার নিতেন বা যদি এখানে কোনো অপশন থাকতো কিছু করার। আমি প্র্যাকটিক্যালে তো কোনো মার্কই পাবো না স্যার আসলে। হ্যাঁ, আপাতত আপাতত আর কিছু করার সম্ভব না। অলরেডি আজকে থার্ড টাইম এক্সামের লিংক দিয়েছি। না, স্যার, আমি প্রথম আর থেকেই বলে আসতেছি স্যার আপনাকে, একদম হ্যাঁ শুরু থেকে আমি পরীক্ষার পরই আপনি, আমার আর যে হৃদয় ভাইয়ের সেম সমস্যা হয়েছিল, হ্যাঁ হৃদয় ভাইয়ের ওইটা সলভ হয়ে গেছে। আহ আমি স্যার পড়ে আছি। হ্যাঁ, একটু একটু এখন একা একা আপনাকে সলভ করতে হবে। লিনাক্সে স্যার আমি সলভ ক্লাসে সমস্যাটা নয় স্যার, আমি স্যার সলভ করে ফেললাম, মার্কের ব্যাপারটা কিভাবে সলভ করবো? আমি তো হৃদয় মার্কস। ভাই তো মার্ক পাবে প্র্যাকটিক্যালের, ভাই আমি তো পাবো না। ভাই আমিও মার্ক পাইনি, আমি অলরেডি ফেল করে বসে আছি, আমি হচ্ছে রেজাল্টের পরে আমি সাবমিট করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে স্যার এখন আমাদের কিছু মানে প্র্যাকটিক্যালের এই মার্ক গুলো পাওয়ার জন্য স্যার কিছু একটা করা মনে হয় উচিত, না, আমার আই পক্ষে গেস। আর কিছু করা সম্ভব না, কারণ অলরেডি একটা এক্সাম, আপনি এসএসসি এক্সাম 3বার দিয়ে দেখেন তো দিতে দেয় কিনা। পারবেন না স্যার এসএসসি দিবে এক্সাম না স্যার। 3বার দিতে? স্যার তিন তাহলে দিন ধরে পরীক্ষা হতো স্যার, এসএসসি হয় না। হ্যাঁ, তাহলে আমারও তো একটা ধৈর্যের সীমা আছে, তাই না? জি ওকে, আচ্ছা, যাই হোক, আজকে স্যার এখানে ইন্ট করছি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, হ্যালো বলুন। হ্যাঁ, বলুন। স্যার, আমি আসলে ওই আমাদের লাইনে কারেন্ট নেই তো আজকে, বৃষ্টি পড়তেছে। তো আমি আর কি অ্যাটেন্ডেন্সের সময়টা ছিলাম না, তারপরে আর কি ক্লাসে জয়েন করছি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা দেখে দিয়ে দিচ্ছি, টেনশন নেই। তোফায়েল আহমেদ, তাই না? জি স্যার। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালাম।